আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তা বিবেচনায় গতকাল 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর দ্বাদশ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। নিউ মার্কেট থানার আরেক হত্যা মামলায় গত বুধবার থেকেই 10 দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছে শেখ হাসিনা সরকারের আরেক 2 প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছন থেকে কারা কলকাঠি নেড়েছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি একটি সমাধানের দিকে যাচ্ছিলেন, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর ডিবি অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, রিমান্ডে থাকাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দেশবাসী জানে যে 5 আগস্ট সরকার পতনের পর যে কয়টি ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তার ভিতর কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্ট অন্যতম। অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে কিন্তু আসলে একটি অস্থিরতাই চলছে বলা চলে। এখন নতুন করে যারা দায়িত্বে এসেছেন তারা বেশিরভাগই কিন্তু আসলে এখন পর্যন্ত মিডিয়াকে ফেস করবেন কিংবা করার মতো অবস্থায় আছেন সেরকম তারা করছেন না। তারপরেও আমাদের নিজেদের সোর্সে আমরা যতটুকু খবর পাচ্ছি, কিংবা আপনি আসলে সংবাদে যেটি জানাচ্ছিলেন যে নিরাপত্তা বিবেচনায়, যদিও থানায় আপনি পল্টন থানার মামলায় এবং নিউ মার্কেট থানায় মামলায় কিন্তু এই 5 জনকে কিন্তু ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং শুধু নিরাপত্তা বিবেচনায় এমন না যে ডিবির যারা অফিসার আছে তারা তাদের জিজ্ঞাসাবাদ করছে, তারা তাদেরকে এই নিরাপত্তা জায়গায় রেখে জিজ্ঞাসাবাদ করছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু আসলে জেনেছি যে 2টি মামলায় তাদের আসলে গ্রেপ্তার করা হয়েছে, আমরা জানি যে 2টি কিন্তু হত্যা মামলা। এবং এই হত্যা মামলার কিন্তু একটি, অর্থাৎ সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যে হত্যা মামলাটি আসলে আসামি করা হয়েছে, সেই গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলাটি কিন্তু আসলে এদের শেখ হাসিনা সরকারের আমলেই করা কিন্তু আসলে মামলা। অর্থাৎ 16ই আগস্ট কিন্তু সেই মামলাটি করা হয়েছিল এবং তারপরে কিন্তু তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হলো। কিন্তু শুধু এই মামলা কেন্দ্রিক কিংবা এই হত্যা কেন্দ্রিক কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আমরা এমনটি তথ্য পেয়েছি, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির একটি বড় অংশীদার এখানে তার উপদেষ্টা যিনি আছেন সালমান এফ রহমান, তাকে ধরা হয়। ব্যাংক খাত থেকে শুরু করে শেয়ার বাজার সব খাতে কিন্তু তার আসলে প্রত্যক্ষ মদদে আসলে এখন দেশের সার্বিক যে অর্থনীতি, সেই অর্থনীতির এমন অবস্থা হয়েছে, এমনটা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মনে করে। সেই জায়গা থেকে তাকে সেই বিষয়গুলো আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তারা বলছেন যে এই জিজ্ঞাসাবাদ শেষে আইনমন্ত্রী যিনি আছেন তার প্রত্যক্ষ মদদে অনেক কাজকে আসলে শেখ হাসিনা সরকারের বৈধতা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তিনি তাদের এই কাজগুলো করতে হলো। সেইগুলো পরে কিন্তু আসলে আরও কিছু মামলা হওয়ার কথা বলছেন। কালকে জানেন যে কালকে কিন্তু এখানে আবার নিয়ে আসা হয়েছে জুনায়েদ আহমেদ পলক, সাবেক যিনি স্পিকার, ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক, ওনাদেরও এখানে নিয়ে আসা হয়েছে। তাদেরও আসলে কি দায় ছিল? আপনি জানেন যে আন্দোলনের সময় একটি দীর্ঘ সময় নেট বন্ধ রাখা হয়েছিল, যে নেটের যে মন্ত্রণালয় আসলে তথ্য প্রযুক্তি, সেখানে জুনায়েদ আহমেদ পলক আসলে দায়িত্ব পালন করছিলেন। তার কি গাফিলতি ছিল, তাকে কেন নেট বন্ধ করে রাখতে হলো, সেই বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও যে তার মন্ত্রণালয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলোতে একটি বড় মাপের ম্যাসিভ অনিয়ম হয়েছে এমন তথ্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। তো সেই জিনিসগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যগুলো আসলে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শুধু হত্যা মামলা নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, যে রাষ্ট্রের বর্তমান অবস্থার জন্য তারা যে প্রত্যক্ষভাবে দায়ী, এইটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মনে করে। সেই তথ্যগুলো তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং নেওয়ার পরে আরও কিছু মামলা হবে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং সেই মামলায় কিন্তু তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানো হবে। আর আপনি খবরেই যেটি বলছিলেন যে এখন পর্যন্ত আসলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, তারা কিন্তু স্পষ্ট করেই আসলে যারা জিজ্ঞাসাবাদ করছে তাদেরকে বলেছে যে এই
ঘটনাটি অর্থাৎ এই আন্দোলনে যে একটি বড় মাপের হত্যাকাণ্ড হয়েছে কিংবা অনেক মানুষ মারা গিয়েছে, সেই মৃত্যুটি তাদেরও কাম্য না। তারা চাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে জিনিসটির সমাধান হোক, কিন্তু সাবেক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক যিনি আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তারা আসলে চাচ্ছিলেন না। তারা অ্যাগ্রেসিভভাবে এই আন্দোলন দমানোর চেষ্টায় ছিলেন এবং যে প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কোনোভাবেই তারা আসলে বোঝাতে পারছিলেন না। তবে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর একটি কথা, এই ওভারঅল ঘটনার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না। তো এই ছিল ডিবি অফিসের সামনে থেকে আমার কাছে আসলে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে সর্বোচ্চ বল প্রয়োগ করে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ির পাশাপাশি এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে চারখানপুলে এমন ভয়াবহ হত্যাকাণ্ড চালাতে দেখা যায় পুলিশকে। বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতেই গুলি চালায় পুলিশ। এয়ার বাদলের রিপোর্ট। 5 আগস্ট বেলা 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে চানখারপুল মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি টিম, যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে না পারে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে পুলিশের 4টি বিশেষ দলকে দেখা যায়। তাদের একটি দল টিয়ার সেল নিক্ষেপ করছিল, অন্য একটি দল সাউন্ড গ্রেনেড ছুড়ছিল আন্দোলনকারীদের লক্ষ্য করে, আর আরেকটি দল রাবার বুলেট ছুড়ছিল। কিন্তু এই টিমে আরও কিছু পুলিশ সদস্য ছিল যাদের হাতে চাইনিজ রাইফেল। এদের দেখা যায় তাজা বুলেট রাইফেলে লোড করতে। ঊর্ধ্বতন সেই কর্মকর্তা নির্দেশ দিচ্ছিলেন শিক্ষার্থীদের উপর গুলি চালাতে। এসব রাইফেল হাতে অন্তত 4 জনকে দেখা যায় নিখুঁত নিশানা লাগিয়ে মাত্র 150 থেকে 200 গজ দূরে আন্দোলনরতদের উপর গুলি চালাতে। বন্দুকের গুলি শেষ হলে আবারও লোড করে ম্যাগজিনের পর ম্যাগজিনের গুলি চলে শিক্ষার্থীদের উপর। এভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর লাশ পড়লে সেসব নিয়ে মন্তব্যও করতে শোনা যায় এসব ঘাতক পুলিশ সদস্যদের। গুলিতে লুটিয়ে পড়া ছাত্র জনতাকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিতে দেখা যায়। এ সময় ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি। এদিন সারা দেশে প্রাথমিক হিসাবে 104 জনের হত্যার খবর পাওয়া যায়। AR বাদল, RTV, ঢাকা। 15 আগস্ট ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয় বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক সার্জিস আলম। এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়কের সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। সার্জিস বলেন, বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগের প্রতি বিপ্লবের তথ্য থাকায় প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান যেন স্বৈরাচারের দোষরা ব্যর্থ করে দিতে না পারে, সেজন্য সবাই সজাগ রয়েছে বলে জানান তিনি। সংস্কারের মধ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বানও জানান সার্জিস আলম। 15 আগস্টে শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল, তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন, এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না। আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি, 15 আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই। ভারতে বসে শেখ হাসিনা যে চক্রান্ত করছেন তা প্রতিহত করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধৈর্য ধরার কথা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, অধিকার প্রতিষ্ঠায় আরো যুদ্ধ করতে হবে। ফ্যাসিবাদ গেলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে আছে মন্তব্য করে সবাইকে সতর্ক করেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমাদের সেই মহান নেত্রী সারা বিশ্বে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছেন না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝগড়া করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। আজ শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান কথা রয়েছে। নতুন উপদেষ্টাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফজলুল কবির খান ও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম রয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ। গেল কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের দাম, তবে বেড়েছে চালের দাম। মিনিকেট ও আটাশ চাল কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। এদিকে আলু পেঁয়াজ আগের দামে থাকলেও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচে। পাইকারি দর 350 টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। ক্রেতা ও বিক্রেতারা বলছে সবজির দাম কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে অন্যান্য ভোগ্যপণ্যের দাম। প্রায় কেজিতে 3 থেকে 4 টাকা বাড়ছে, 28-এ বাড়ছে। আগে ছিল 52, এখন 55 টাকা আমরা পাইকারি কিনতে হচ্ছে। মিনিকেট ছিল 60-62, ওটা এখন 66 থেকে 80 টাকা পাইকারি আমরা কিনতে হচ্ছে। এখন সবকিছু মিলে চালের দামটা বেশি। কালকে মরিচ ছিল আপনার 180 টাকা হইতে 150 টাকা, আজকে মরিচ হলো 350 টাকা হইতে 320 টাকা। আমি আধা কেজি মরিচ আনছি আপনার অনেক কষ্টে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, নিত্যপণ্যের দামে কি অবস্থা দেখছেন? দেশের সরকার পরিবর্তনের কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা জানাবেন। জি, মার্কেট যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে খুবই প্রভাব পড়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে খুব প্রভাব পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু শুধু যে নিত্যপণ্য সেটা নয়, সেখানে ভোগ্যপণ্যের বাজারও প্রভাব পড়েছে। আমি যদি গত সপ্তাহের সাথে তুলনা করি, এই সপ্তাহে বেশ কিছু পণ্যের দাম পড়েছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল 100 টাকায়, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকাতে। ফার্মের মুরগি গত সপ্তাহে 180 টাকা বিক্রি হয়েছে, এই সপ্তাহে 165 টাকা থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দেশি মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 600 টাকা, এই সপ্তাহে 500 টাকা বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি গত সপ্তাহে 330 টাকা, এই সপ্তাহে 300 টাকা বিক্রি হচ্ছে এবং সব ধরনের মাছের দামও কিছুটা কমেছে। সব ধরনের মাছের মধ্যে আসলে 10 থেকে 15 টাকা কেজি প্রতি কমেছে। তবে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল পাইকারিতে 105 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 92 টাকাতে এবং সব ধরনের জিনিসের কিছুটা কমেছে। তবে চাউলের দাম কিন্তু বাড়তি। চাউলের দাম গত সপ্তাহে কমেনি, এই সপ্তাহে কিন্তু বরং বেড়েছে। সব ধরনের চাউলের 3-4 টাকা করে বেড়েছে। তবে মোটামুটি ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন। ক্রেতারা জানিয়েছেন যদি সঠিকভাবে বাজার মনিটরিং করা যায় তাহলে বাজার আরো কমতে পারে। এবং আমি যদি ডিমের কথা বলি, গত সপ্তাহে ডিম বিক্রি হয়েছিল 160 টাকা 70 টাকাতে, এই সপ্তাহে সেই ডিম বিক্রি হচ্ছে 140 টাকা 45 টাকাতে। আরো কমতে পারে বলে মনে করছেন যদি বাজারের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট যদি ভাঙা যায় তাহলে। এবং যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন আসলে পথে পথে যে চাঁদাবাজি হতো সেই চাঁদাবাজি হচ্ছে না বিধায় তারা কম দামে পণ্য কিনতে পারতেছেন। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।